গুড আফটারনুন এভরিওয়ান। দেখো, আজকে আমি তোমাদের যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে কি খাদ্য সম্পদ। এর আগের দিন আমরা পড়েছি বনজ সম্পদ ও জল সম্পদ পড়েছি, আর আজকে পড়ব খাদ্য সম্পদ। তাহলে খাদ্য সম্পদ মানে তোমরা বুঝতে পারছো যে খাদ্য সম্পদ মানে এখানে বিভিন্ন প্রকার খাদ্যকে বোঝানো হয়েছে। সেটা প্রাণীজ খাদ্য বা উদ্ভিজ্জ খাদ্য উভয়কেই বোঝানো হয়েছে। তো উদ্ভিজ্জ খাদ্য মানে তোমরা বুঝতে পারবে যে উদ্ভিদ থেকে আমরা যেসব খাবার পেয়ে থাকি, যেসব খাবারগুলো পেয়ে থাকি কী কী, যেমন বিভিন্ন কৃষিজ শস্য, ধান, গম, তারপরে ডাল, জোয়ার ভাটরা, তারপরে তোমার ভুট্টা ইত্যাদি, জোয়ার, বাজরা, ভুট্টা, বিভিন্ন প্রকার কৃষিজ শস্য, এরা হচ্ছে সবই কি খাদ্য সম্পদের মধ্যে পড়ছে। আর প্রাণীজ খাদ্য হচ্ছে ডিম, মাছ, মাংস, দুধ ইত্যাদি, আবার মধু, এগুলো হচ্ছে সব প্রাণীজ খাদ্য। তাহলে এই যে খাদ্য, এদেরকে একসঙ্গে বলছি খাদ্য সম্পদ। তো এই খাদ্য সম্পদের মধ্যে আমরা দেখব যে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পৃথিবীর খাদ্য সম্পদে বিভিন্ন সমস্যারও সম্মুখীন হতে হয়েছে। হ্যাঁ, তো এর মধ্যে কৃষিকাজ, খাদ্য সম্পদের মধ্যে আমরা কী কী পড়ব? কৃষিকাজ পড়ব, উদ্যানবিদ্যা, তারপর হচ্ছে পশুপালন, মৎস্য চাষ ইত্যাদি কিন্তু আমরা পড়ব। তো কৃষিকাজ কি? কৃষিকাজ হচ্ছে, বা একে আমরা বলছি এগ্রিকালচার। তাহলে আমরা কিন্তু কৃষিকাজ যেমন এগ্রিকালচারটা আমরা এর টার্মটা, ইংলিশ টার্মটা পড়ে রাখবো। হ্যাঁ, তাহলে কাকে কি বলে আমরা মানে বুঝতে পারবো ভালো। তো দিন দিন যেভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তা সেই জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু চাষযোগ্য জমির পরিমাণ বাড়ছে না, বরং কমছে। কেন কমছে? মানুষ চাষের জমি মানে ওখানটায় কী করছে, মাঠের মধ্যে হয়তো যেখানে জমি, যেখানে মাঠ, সেখানে মানুষ বাড়ি তৈরি করছে, কলকারখানা, বর্তমানে বিভিন্ন রকম কলেজ তৈরি হচ্ছে, তাই না? তো এর ফলে কি হচ্ছে, এর ফলে চাষবাস করে উৎপাদনের যেসব উৎপাদন মানে বাড়বে, তার পরিবর্তে কী হচ্ছে, কমে যাচ্ছে। এর ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। তো আমাদের দেশে কৃষিজ জমির প্রায় 75% জমিতে কী কী চাষ হয়, এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো পড়ে রাখতে হবে। কত ভাগ জমিতে? 75% জমিতে ধান, গম, যব, জোয়ার, বাজরা, ভুট্টা, ডাল, তৈলবীজ ইত্যাদি কিন্তু চাষ করা হয়। আর খাদ্যশস্যের পরিমাণ বৃদ্ধির জন্য বর্তমানে কোনো কোনো জমিতে আবার একই ফসল বছরে 2 বা 3 বারও চাষ করা হচ্ছে। খাদ্য সম্পদ বাড়ানোর জন্য বর্তমানে কৃষি জমিতে মিশ্র চাষ, মানে একটা জমিতে 2 রকমের চাষ হচ্ছে। তারপরে মিশ্র ফসল, তারপরে দেখো মিশ্র ফসল চাষ সাইডে জমিতে দেখো একটা জমিতে কি কি চাষ হচ্ছে, বিভিন্ন রকমের সবজি কিন্তু চাষ করা হয়। ঠিক আছে, তো এই সব কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে উন্নত মানের কৃষিজ যন্ত্রপাতি কিন্তু ব্যবহার করা হচ্ছে। আগেকার দিনে কি হতো যে আজ থেকে অনেক আগে, যখন উন্নত মানের কৃষিজ যন্ত্রপাতি ছিল না, সার ছিল না, তখন কি হতো যে একটা জমিতে হয়তো 5-6 একটা 1 বিঘা জমিতে 5-6 মণ ধান হলো, কিন্তু এখন সেখানটায় হয়ে যায় 30 মণ মতো। তাহলে এইরকম হচ্ছে একটা বর্তমানে একটা আধুনিকতার ছোঁয়াতে বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কারের ফলে কিন্তু কৃষিজ এইরকম উন্নতি ঘটেছে। তো এই হলো কৃষিকাজ। এবার দেখো উদ্যানবিদ্যা বা হর্টিকালচার। উদ্যানবিদ্যাটা কি? উদ্যানবিদ্যা হচ্ছে এখানে বাগানে বিভিন্ন প্রকার যে চাষ করা হয়, উদ্যান অর্থাৎ বাগান। হ্যাঁ, তো বাগানে কী কী চাষ করা হয়? ফুলের বাগান, তারপরে হচ্ছে ফলের বাগান, বিভিন্ন আম বাগান, আম, কাঁঠাল, বিভিন্ন ফল, লিচু বাগান। তো এইসব যে বাগান, এদের বলা হচ্ছে উদ্যানবিদ্যা। তো উদ্ভিদ পালনের জন্য বিভিন্ন প্রকার শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি, ব্যবসা ওতপ্রোতভাবে কিন্তু এর সঙ্গে জড়িত, তাই না? তো কী করে ব্যবসা, বিভিন্ন ফুলের চাষ করে ব্যবসা করে মানুষ, বিভিন্ন সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন জায়গায় ফুলকে বিক্রি করা হয়, ফল বিক্রি, ফলের ব্যবসা। তো এই হচ্ছে ব্যবসা কাজে ব্যবহৃত হয়। এছাড়াও বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয় এইসব চাষের জন্য। হ্যাঁ, তো
উদ্যান পালন বিদ্যা এমন একটি বিষয় যেখানে পরিবেষ্টিত অভ্যন্তরে কী কী চাষ করা হয়, শাক সবজি, ফুলের গাছ, ফলের গাছ, বিরুৎ জাতীয় উদ্ভিদ বিভিন্ন প্রকার, এছাড়াও ঘাস, সৌন্দর্য বর্ধনকারী বিভিন্ন উদ্ভিদ ইত্যাদি চালন করা। মানে এক কথায় যেমন পাতাবাহার টাইপের গাছ যেগুলো ঝাউ, এগুলো হচ্ছে উদ্যানবিদ্যার মধ্যে পড়ছে। তো খাদ্য সম্পদের মধ্যে এবার দেখো আমরা পড়বো কৃষিজ সম্পদ গেল, এবার হচ্ছে প্রাণীজ সম্পদের মধ্যে পড়বো পশুপালন বা অ্যানিমাল হাজবেন্ড্রি। পশুপালনটা কি, এখানে কাকে বলে সেটা পড়তে হবে। তো জীববিজ্ঞানের যে শাখায় গৃহপালিত পশুদের খাদ্য, আশ্রয়, জনন, পরিচর্যা বিষয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে পশুপালন। আবার বলছে জীববিদ্যার যে শাখায় বা জীবন বিজ্ঞানের যে শাখায় গৃহপালিত পশুদের খাদ্য, আশ্রয়, জনন, পরিচর্যা বিষয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে পশুপালন। তো গৃহপালিত কী কী পশু হতে পারে, গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি ইত্যাদি গৃহপালিত বিভিন্ন প্রকার পশু। তো খাদ্যের জন্য শস্যজাত উদ্ভিদের পাশাপাশি আমরা প্রাণীজ খাদ্য হিসেবে কী কী গ্রহণ করে থাকি বা কী কী খেয়ে থাকি, যেমন দুধ, ডিম, মাছ, মাংস ইত্যাদি কিন্তু খেয়ে থাকি। তো এবার দেখো এখানে বর্তমানে মানুষ খাদ্য ও বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের গৃহপালিত পশুদের ব্যবহার করছে। আমরা কি এসব পশুদের শুধুমাত্র খাদ্য হিসেবে গ্রহণ করি তা কিন্তু নয়। বিভিন্ন প্রকার যেমন পশুদের চামড়া থেকে বিভিন্ন বস্ত্রশিল্পে কাজে লাগে, তাই না? শিং থেকে বিভিন্ন প্রকার প্রসাধনী শিল্প জন্য কাজে লাগে শিং। তারপরে তোমার হচ্ছে যেমন গরু, মহিষ এদের দিয়ে জমিতে লাঙ্গল টালার কাজে লাগে। তাহলে এই হচ্ছে খাদ্য ছাড়া অন্যান্য কাজ। তো এখানে দেখো এইটা পড়ার বিষয়। দুগ্ধ উৎপাদনকারী কিছু প্রাণী কী কী, গরু, ছাগল, মহিষ। মাংস ও ডিম উৎপাদনকারী হচ্ছে প্রাণী কী কী, গরু, ছাগল, ভেড়া প্রাণী। কাদের পশম আমরা ব্যবহার করব, ভেড়া, ছাগল, গরু, মহিষ, ঘোড়া, উট ইত্যাদি এসব পশুদের আমরা চামড়া ব্যবহার করি বা পশম ব্যবহার করি। আর বিভিন্ন কাজে ব্যবহৃত বিভিন্ন মানে গৃহপালিত বিভিন্ন পশুদের কী কী কাজে ব্যবহৃত হয়, গরু, মহিষ দিয়ে লাঙল টানা, ঘোড়া দিয়ে ঘোড়ার গাড়ি, তারপর গাধা মাল বওয়ার জন্য, তারপরে হাতির যেমন হাতির গাড়ি, কুকুর দিয়ে এদের দিয়ে কী করা হয়, বাড়ি পাহারা করা হয় ইত্যাদি কাজে কিন্তু এরা ব্যবহৃত হয়। এবার আমরা পড়ব মৎস্য চাষ। মৎস্য চাষ মানে কি, মাছ চাষ, তাই না, বা ফিশারি। তো মৎস্য চাষটা কি, যে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছের প্রজনন ঘটিয়ে মাছের প্রজনন, সংরক্ষণ ও প্রয়োজনে ব্যবহার করা হয় তাকে বলা হয় মৎস্য চাষ বা ফিশারি। তো এখানে মাছ নিয়ে যে গবেষণা বা যে কাজগুলো করা হয় সেটাকে আমরা বলছি মৎস্য চাষ। হ্যাঁ, মাছকে চাষ করা এক কথায়। আর মানুষ তার দৈনিক প্রয়োজনে প্রায় 75% প্রোটিনই কিন্তু এই মাছ থেকে সংগ্রহ করে। আমরা কিন্তু অন্যান্য প্রোটিনের থেকে সবচেয়ে বেশি কিন্তু মাছটাকে বেশিটা সংগ্রহ করি, মাংস বলো বা ডিম বলো এর থেকে। তো শুধু পশ্চিমবঙ্গে যেখানে কি হয় যে 1500 লক্ষ টন মাছের প্রয়োজন, সেখানে 800 লক্ষ টনের বেশি সরবরাহ হয় না। তাই আমাদের দেশে বর্তমানে আধুনিক বৈজ্ঞানিক প্রথায় মাছ চাষ করা শুরু হয়েছে। ঠিক আছে, তো বর্তমানে মাছ চাষ বলতে কেবলমাত্র যে মাছের চাষ বোঝায় না, সেখানে কিন্তু চিংড়ি, কাঁকড়া, ঝিনুক, গুগলি, ডলফিন ইত্যাদি প্রাণীদের চাষকেও বোঝায়। তাহলে এইসব প্রাণীদেরকেও কিন্তু মৎস্য হিসাবে কিন্তু গ্রহণ করে খাওয়া হয়। ঠিক আছে, তো এই হলো মাছ চাষ। এর থেকে কী কী ধরনের শর্ট কোয়েশ্চেন পড়তে হবে। এবার মাছ চাষটা কি, মাছকে এখানে ধরো মাছকে ধরে মাছের একটা পুকুরে ছাড়া হয় এবং সেই পুকুর থেকে তাদের 3 মাস পালন করার পর মাছগুলিকে সঞ্চয়ী পুকুরে ছাড়া হয়। ঠিক আছে, এইটা পড়তে হবে। তাহলে সঞ্চয়ী পুকুরে ছাড়ার পর এখানে 1 বছর পালন করার পর কী করা, চুন দেওয়া হয়, সার দেওয়া হয়, নিয়মিত মাছের খাদ্য এগুলো তো দিতেই হবে, পুকুরে জাল টানা দরকার ইত্যাদি। এছাড়াও মাছ চাষের প্রচুর কাজ আছে।
মাছের তোমার প্রজনন ঘটানো হয়, তারপর ডিম ফোটানো হয়, সেই ডিমদেরকে আতুর পুকুরে আতুর পুকুর, তারপরে চারা পুকুর ইত্যাদি জায়গায় এদেরকে স্থানান্তরিত করা হয়, সেখান থেকে মাছকে আস্তে আস্তে বড় করা হয়। হ্যাঁ, তো এইভাবে কিন্তু মাছ চাষটা হয়। তো এখন বড় আকারে সঞ্চয়ী বা মজুদ পুকুরে 3 জাতের মাছ একসঙ্গে চাষ করা, যাকে বলা হয় মিশ্র মৎস্য চাষ। ঠিক আছে, নিবিড় মিশ্র মৎস্য চাষ। তো কি কি মাছ চাষ করা হয়? রুই, কাতলা, মৃগেল। হ্যাঁ, এর সঙ্গে আবার বিভিন্ন প্রকার বিদেশি কার্প, যেমন সিলভার কার্প, গ্রাস কার্প, আমেরিকান রুই ইত্যাদিদের কিন্তু একসঙ্গে চাষ করে, সেটাকে আমরা বলি যে নিবিড় মৎস্য চাষ, নিবিড় মিশ্র মৎস্য চাষ। তো 3 জাতের মাছ, বিদেশি মাছ যেমন যেটা বলছে যে রজত রুই, ঘেঁষু রুই, আমেরিকান রুই, এদের আমরা বলি যে সিলভার কার্প, গ্রাস কার্প আর আমেরিকান রুই, এদের একসঙ্গে চাষ করানো হয়। এর ফলে একই পুকুরে অনেকগুলো মাছকে একসঙ্গে চাষ করা হয়, একে বলা হচ্ছে মিশ্র মৎস্য চাষ। তো তারপর দেখো খাদ্যের বিকল্প উৎস, এটা পর্যন্ত আজকে আমরা পড়াবো। তো খাদ্যের উৎস ছাড়াও কিছু বিকল্প উৎস কিন্তু থাকে, যেগুলো আমরা অ্যাকচুয়াল কিন্তু মনে হয় না খাদ্য, কিন্তু খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি। কী কী? বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক ও ইস্ট, এদেরকে মিশ্র কালচার থেকে নিষ্কাশিত করে, মানে এদেরকে যে বাইরের কালচার না, একদম এদেরকে বৈজ্ঞানিকভাবে সুন্দরভাবে কালচার করে প্রোটিন, যেটা পশু ও মানুষের বিকল্প খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে বিকল্প চাষের একটা বা বিকল্প খাদ্যের একটা উৎস। তারপর হচ্ছে ভোজ্য মাশরুম। আমরা হচ্ছে মাশরুম, যেটা আমরা এমনিতে চলতি ভাষা বলি ব্যাঙের ছাতা, কিন্তু এই মাশরুমকে আমরা কি করি, কৃত্রিম উপায়ে যখন ব্যাঙের ছাতা চাষ করে তখন তাকে আমরা বলছি মাশরুম। তো এর যে নরম মাংস, সুগন্ধযুক্ত খাদ্য, এটাকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। কিন্তু এর মধ্যে থাকে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, শর্করা, ফ্যাট, ভিটামিন, খনিজ মৌল, তন্তুজ পদার্থ ইত্যাদি কিন্তু এর মধ্যে থাকে। এটা কিন্তু খুবই উপকারী একটা খাদ্য বা বিকল্প খাদ্য উৎস এটা। এছাড়াও শৈবালের মধ্যে পড়ছে স্পাইরুলিনা, ক্লোরেল্লা। যখন আমরা এই ক্লোরেল্লাটা কী কাজে ব্যবহৃত হয়? অতিরিক্ত অক্সিজেনের জন্য মহাকাশ গবেষণায় কিন্তু এই ক্লোরেল্লাটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে কিন্তু এগুলো ব্যবহার করা হয়। কী কী? স্পাইরুলিনা, ক্লোরেল্লা ইত্যাদি। এগুলো আমাদের মনে রাখতে হবে, মনে রেখে পড়তে হবে। আবার বর্তমানে জিন প্রযুক্তি ব্যবহার করা হয়। জিন প্রযুক্তি ব্যবহার করে উন্নত বেশি পরিমাণে মাংস উৎপাদনকারী, বেশি পরিমাণে ফসল উৎপাদনকারী, দ্রুত বৃদ্ধিসম্পন্ন ভেড়া, মাছ প্রভৃতি কিন্তু চাষ করা হচ্ছে বর্তমানে। এছাড়াও ঘৃতকুমারী, আমরা যাকে বলি অ্যালোভেরা। এই যে ছবিতে দেখো, এই যে অ্যালোভেরা এখন প্রত্যেকের বাড়িতে আছে। তো এই অ্যালোভেরা উদ্ভিদের পাতার শ্বাস থেকে বিকল্প খাদ্যের উৎপাদন কিন্তু করা হচ্ছে। তো বিকল্প খাদ্যগুলো কী কী, সেগুলো আমাদেরকে পড়ে রাখতে হবে। তো আজকের মতো আমরা এইটুকুই পড়বো, আবার সামনের দিন পড়বো। এইটুকু ভালোভাবে পড়ছি। এখানে আমরা ক্লাসটা শেষ করছি।